শুভেচ্ছা দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, আজ বিশ্ব ফ্যাটি লিভার দিবস। বাংলাদেশেও বিশ্বের অন্যান্য দেশের মতো এই দিবস নিয়ে নানান আলোচনা চলছে। একটি পরিসংখ্যান বলছে যে আমাদের দেশে প্রায় ৪৫ লক্ষ মানুষ ফ্যাটি লিভার রোগে আক্রান্ত। এই ফ্যাটি লিভার কি, কেন হয় এবং এর বিপদ কি, কীভাবে আমরা এই ফ্যাটি লিভারকে প্রতিরোধ করব, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি। বিশ্ব ফ্যাটি লিভার ডে উপলক্ষে আজকে আমাদের আলোচ্য বিষয় ফ্যাটি লিভারের বিপদ এবং চিকিৎসা। এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার চঞ্চল কুমার ঘোষ, তিনি গ্যাস্ট্রোএন্টারোলজি, লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ। ডাক্তার চঞ্চল কুমার ঘোষ, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে অনলাইনে দর্শক যুক্ত হচ্ছেন ডক্টর আশরাফ মালিক, তিনি লিড ফ্যাকাল্টি হেপাটোলজি, প্ল্যানেটারি হেলথ একাডেমি, এবং তিনি ট্রান্সপ্লান্ট হেপাটোলজিস্ট, ডিরেক্টর, লিভার ডিজিজ সেন্টার, ইউএসএ। ডক্টর আশরাফ মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমরা শুরুতে স্টুডিওতে ডক্টর চঞ্চল কুমার ঘোষ আপনার কাছে আসি, যে এই যে আমরা বলছি বিশ্ব ফ্যাটি লিভার ডে আজকে উদযাপিত হচ্ছে সারা পৃথিবীতে এবং একটা বিরাট সংখ্যায় মানুষ আসলে আক্রান্ত হয়েছে। এবছর এই দিবসের বিশেষ প্রতিপাদ্য কি? ধন্যবাদ। এবছর গ্লোবাল ফ্যাটি লিভার ডে, যেটা আজকে এই 13 জুন, এটার প্রতিপাদ্য হচ্ছে অ্যাক্ট নাও স্ক্রিন টুডে, অর্থাৎ আপনার লিভারের চর্বি বা ফ্যাটি লিভার এখনই শনাক্ত করুন। ফ্যাটি লিভার হচ্ছে আপনার সমস্ত পৃথিবীতে একটা নন ইনফেকশাস বা নন কমিউনিকেবল প্যান্ডেমিক এখন, যেটা কমিউনিকেবল প্যান্ডেমিক যেমন কোভিড আমাদের কিছুদিন আগে চিনিয়ে দিয়েছে, কিন্তু এখন ফ্যাটি লিভার সমস্ত পৃথিবী জুড়ে আপনার এটা নন কমিউনিকেবল প্যান্ডেমিক মতো সমস্ত পৃথিবীতে প্রায়, যদি আমি অ্যাভারেজে বলি, গ্লোবালি এটা প্রায় 32% আপনার ফ্যাটি লিভার দিয়ে যাচ্ছে। আমাদের দেশের লেটেস্ট পরিসংখ্যানে কিন্তু প্রায় 19%, তাতে প্রায় আমরা যদি 18 কোটি জনসংখ্যা ধরি, প্রায় 3.5 কোটি, নট 45 লাখ, 3.5 কোটি আপনার ফ্যাটি লিভার আমাদের আছে। হ্যাঁ, কোনো না কোনো পর্যায়ে ফ্যাটি লিভারের পর্যায়ে আছে, যেমন সিম্পল ফ্যাটি লিভার, স্টিয়াটোহেপাটাইটিস, সিরোসিস, লিভার ক্যান্সার, বিভিন্নভাবে। কিন্তু ফ্যাটি লিভার, সিম্পল ফ্যাটি লিভার, যেটা আল্ট্রাসাউন্ড দিয়ে প্রথমে আমরা ডিটেক্ট করি, সেটা আপনার প্রায় 3.5 কোটি লোক বাংলাদেশে আপনার এটা আপনার আছে, কিন্তু সবাই জানে না এই ফ্যাটি লিভার যে তার আছে। সেইটা আমরা যাদের ফ্যাটি লিভার থাকার সম্ভাবনা আছে, যেমন যাদের ডায়াবেটিস আছে বা ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে, যা ওবেস অথবা ওভারওয়েট, যারা আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করেন, যাদের বিভিন্ন ড্রাগ, স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে হয়, মেথোট্রেক্সেট, বিভিন্ন অন্য ওষুধ কিছু আছে যেগুলো ফ্যাটি লিভার করে ওষুধ খেতে হয়, এদেরকে আমরা বলবো যে আপনার ফ্যাটি লিভার আছে কিনা এটা আপনি এখনই ডিটেক্ট করুন। অ্যাটলিস্ট প্রথমে একটা আল্ট্রাসাউন্ড দিয়ে আপনার ফ্যাটি লিভার আছে কিনা এটা আমরা ডিটেক্ট করতে পারি। এইটাই এবারের প্রতিপাদ্য বিষয়, অ্যাক্ট নাও স্ক্রিন টুডে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে জিনিসটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এখনই একটা পদক্ষেপ নিন, এরকম একটি আর্জেন্সি বা আবেদন কিন্তু এই যে প্রতিপাদ্য তার ভিতরে রয়ে গেছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের স্ক্রিনে যেই নাম্বার আছে সেখানে কিন্তু আপনারা ফোন করে আমাদের আজকে যারা বিশেষজ্ঞ আছেন তাদের কাছে আপনাদের ফ্যাটি লিভার সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার ব্যাপারে পরামর্শ নিতে পারবেন। আমরা এবার আসি ডাক্তার আশরাফ মালিক আপনার কাছে। এই যে ফ্যাটি লিভারের যে প্রসঙ্গটা আমরা বুঝতে পারছি যেটি ব্যাপক আকারে ছড়িয়েছে, এবং বিষয়টা এমন আমরা দেখছি যে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় যে কেউ যদি আল্ট্রাসাউন্ড করতে যান, বেশিরভাগ ক্ষেত্রে ফ্যাটি চেঞ্জ এই কথাটা চলে আসছে। এটার ব্যাপারে বিশেষ কোনো কারণ কি আমরা বলতে পারি, যে কি কারণে এটি এত বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে এখন আগের তুলনায়, নাকি সবসময় এরকম ছিল? ডাক্তার মোরসাক, আপনি খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে উত্তরটাও মোটামুটি আপনি বলতে বলতে পারি যে দিয়ে দিলেন। সো আপনি যে বললেন যে যে কেউ যদি আল্ট্রাসাউন্ড করতে গেল, তখন দেখা গেল যে আল্ট্রাসাউন্ডে বলা হচ্ছে যে ফ্যাটি লিভার আছে। তো হয়তো মানে ফ্যাটি লিভার এমন না যে এটা হঠাৎ করে বেড়ে গেছে, হয়তো আমরা ডায়াগনোসিস বেশি করছি আগে থেকে, সেই কারণে আমরা জানতে পারছি। যেটা ডাক্তার চঞ্চল কুমার ঘোষ বললেন যে বাংলাদেশে 3.5 কোটির মতো লোকের হয়তো ফ্যাটি লিভার আছে। সো সবচেয়ে যেটা ভয়ের জিনিস হলো, যেটা আমি এখানে বলতে চাই, একটা হচ্ছে যে সেই 3.5 কোটির মধ্যে কিন্তু সবাই কিন্তু ফ্যাটি লিভার থেকে আস্তে আস্তে লিভারের যে ড্যামেজ হয়, আমরা যেটাকে সিরোসিস বলি, সেটা আক্রান্ত হয় না, খুব কম হয়। যে আপনি যদি ধরেন যে 20% যদি আক্রান্ত হয় আপনার 20% 3.5 কোটি লোকের,
তাহলে আপনি চিন্তা করেন যে 60 লাখ লোকের মতো হয়তো একটা সময় সিরোসিস ডেভেলপ করবে। শুধু সিরোসিস না, সিরোসিস থেকে আপনার হয়তো লিভার ফেলিউর ডেভেলপ করবে, লিভার ক্যান্সার টার্ন নিতে পারে। তো বাংলাদেশে তো এখন ফ্যাটি লিভার থেকে আমরা এমনও দেখেছি যে যাদের সিরোসিস হয় না তারাও কিন্তু লিভার ক্যান্সার আক্রান্ত হতে পারে। যদি বিশেষ করে যাদের ডায়াবেটিস থাকে তাদের ঝুঁকি অনেক বেশি। যাদের মনে করেন কি স্টেজ 3 যেটা আমরা বলি, যে যে স্কারিং বলি, যে লিভার ড্যামেজ হয়, সেখান থেকেও কিন্তু লিভার ক্যান্সার হতে পারে। তো আমরা ফ্যাটি লিভারটাকে খুবই মানে আমাদেরকে যাদের বাংলাদেশে দরকার যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে লোকজনকে এটা সম্বন্ধে সচেতন করা। কাদের কাদের আমরা চিন্তা করব যে যাদের ফ্যাটি লিভার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং চেক করতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফ্যাটি লিভারে যে আমরা যে নর্মাল রক্ত পরীক্ষাগুলি করি সেগুলো কিন্তু বোঝা যায় না যে লিভারে কোনো ড্যামেজ আছে কিনা। আপনাকে স্পেশাল এক ধরনের আল্ট্রাসাউন্ড আছে, আমরা ফাইব্রোস্ক্যান বলি, সেটা করতে হবে। এবং এটার চিকিৎসা সেটা হয়তো আমরা আপনার নিশ্চয়ই এটার হয়তো কোয়েশ্চেনে আছে, সেটা সম্বন্ধেও কথা বলবো। জি। কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চিহ্নিত করা কাদের কাদের আমরা ফ্যাটি লিভার স্ক্রিন করব। প্রথম 1 নম্বর হচ্ছে ডায়াবেটিস আছে। ডায়াবেটিস যাদের আছে, আপনার মনে করেন শতকরা 70 থেকে 90 ভাগ লোকেরই ফ্যাটি লিভার আছে। ডায়াবেটিস হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা যারা বলি, যারা ওবিস বলি, যারা একটু বিশেষ করে আমাদের বাংলাদেশিতে দেখা যায় যে পেটে চর্বি জমে বেশি, তো আমাদের পেটটা একটু বড় হয়ে যায়, আমরা ভাত খাওয়ার কারণে বিশেষ করে এগুলো খাওয়ার কারণে আমাদের, বা ভাজা পোড়া খাওয়ার কারণে এগুলো হয়, তাদেরকে আপনার ফ্যাটি লিভারের জন্য চেক করতে হবে। তারপর হচ্ছে যাদের কোলেস্টেরল আছে তাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের ট্রাইগ্লিসারাইড বলে একটা কোলেস্টেরল আছে, সেটা হাই থাকে, সেটা যাদের আছে তাদের ফ্যাটি লিভারের জন্য চেক করতে হবে। আর চেক করতে হবে যাদের দেখা গেল যে কোনো কারণে রক্ত পরীক্ষা করতে গেল লিভারের টেস্টগুলো একটু অ্যাবনর্মাল আসলো, তাদেরকেও ফ্যাটি লিভারের জন্য চেক করতে হবে। সো দুইটা যদি আপনি জিনিস চিন্তা করি, যাদের সবচেয়ে মারাত্মক ঝুঁকি ফ্যাটি লিভারের জন্য, একটা হচ্ছে যাদের ডায়াবেটিস, আর যারা একটু আমরা বলি ওবিস বা যারা একটু মোটার দিকে। আচ্ছা, তাদের ঝুঁকিটা আসলে বেশি। আমরা এই প্রসঙ্গগুলো একটু আরও আলাপ করব, তার আগে মনে হয় এটি একটু জানা দরকার যে ফ্যাটি লিভার যে লেখা থাকছে নানানভাবে, একটা রিপোর্টে যা থাকে লেখা, সেই ব্যাপারে একটু ডক্টর চঞ্চল কুমার যদি একটু বলেন যে একটি সাধারণত কয় রকমের পরিবর্তন দেখা যেতে পারে এবং সেগুলোর পরিণতি আসলে কোন দিকে যায়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে খুব সুন্দর একটা কোশ্চেন করছেন মোস্তাক ভাই। যেটা বলছিলেন যে ফ্যাটি লিভার 19% বা 3.5 কোটি লোকের থাকলেও আমাদের ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু আমাদের সচেতন হতে হবে। ফ্যাটি লিভারের কয়েকটি স্টেজ আছে। প্রথমে হচ্ছে ফ্যাটি লিভারটা কি আমি একটু বলি। আমরা যে খাবার খাই প্রতিদিন, কার্বোহাইড্রেট, যে ভাত, রুটি, এছাড়া আপনার যে চর্বি জাতীয় খাবার খাই, এই সব খাবার কিন্তু আলটিমেটলি মেটাবলিজমের মাধ্যমে লিভারে যে আপনার এটা ইউজ হয় হচ্ছে গ্লুকোজের মাধ্যমে, এটা এনার্জি হয়। কিন্তু এক্সেস যেটা আপনার, সেটা গ্লুকোজ এবং ফ্যাটি লিভার এটা দুটাই আপনার মেটাবলিজম হয়। কিন্তু যে এক্সেস যে খাবারটা, যে ক্যালোরিটা, সেটা ফ্যাটি অ্যাসিড হিসেবে আপনার বিটা অক্সিডেশন হয়ে যায়। বিটা অক্সিডেশন আমাদের লিভারে, মাসেলে এবং ফ্যাট সেলের মধ্যে হয়। কিন্তু যখন বেশি পরিমাণে আমরা কার্বোহাইড্রেট খাই বা ফ্যাট খাই, অথবা আমাদের অ্যাক্টিভিটিস কম থাকে, তখন যে এক্সেস যে ফ্যাটি অ্যাসিড, এইটা আপনার ট্রাইগ্লিসারাইড হিসেবে বা অন্যান্য কিছু ফ্যাট আছে যে হিসেবে আমাদের লিভার সেলের মধ্যে ডিপোজিট হয়। নর্মালি কিন্তু 5% পর্যন্ত থাকতে পারে। যখন এক্সেস ডিপোজিট হয় লিভার সেলের মধ্যে, একটা বডি মানে লিভারের টোটাল ওয়েটের 5% নর্মালি থাকতে পারে। এর বেশি যখন আপনার জমা হয়, সেইটাকে আমরা ফ্যাটি লিভার বলি। কিন্তু আল্ট্রাসাউন্ডে কখন ডিটেক্ট করতে পারে? আল্ট্রাসাউন্ড কিন্তু নর্মাল আল্ট্রাসাউন্ড যেগুলো, যখন 30%-এর উপরে আপনার লিভার সেলের মধ্যে ফ্যাট জমে, তখন এটা ডিটেক্ট করতে পারে। এর আগে যদি আপনি ডিটেক্ট করতে চান, তাহলে আপনার এমআরআই বা সিটি স্ক্যান লাগে। আমরা ফ্যাটি লিভার পেলেই আল্ট্রাসাউন্ডে আমাদের শঙ্কিত হওয়ার কিছু নয়, কিন্তু আমাদের স্ক্রিনিং করতে হবে তার স্টিয়াটোহেপাটাইটিস আছে কিনা, যেটা পরবর্তী ধাপ, লিভারে প্রদাহ বা ইনফ্লামেশন হয়েছে কিনা। এখানে কীভাবে আমরা টেস্ট বুঝবো, সেটা হচ্ছে আপনার লিভারের ওই এনজাইম, কিছু লিভার এএলটি, এএসটি, এই যেহেতু এনজাইমগুলো যদি বেশি থাকে, আমরা অনুমান করতে পারি যে এটা তার স্টিয়াটোহেপাটাইটিস আছে। আরও অনেক কারণে, ভাইরাল হেপাটাইটিস বি, সি, অন্যান্য ভাইরাসের কারণে এটা বাড়ে, বা ড্রাগের কারণে, সেগুলো আমরা এক্সক্লুড করার পরে এটাই করব। এর পরবর্তী ধাপে আমরা লিভারে ফাইব্রোসিস হয়েছে কিনা,
ফাইব্রোসিস আমরা সাধারণত ইলাস্টোগ্রাফি বা ফাইব্রোস্ক্যান নামে যে আল্ট্রাসাউন্ড এক ধরনের ওইটা দিয়ে আমরা করি, সেইটা আপনার স্টেজিং গ্রেডিং আছে, গ্রেড 1 2 3 4, 3 4 সাধারণত একটু খারাপ সিরোসিসের দিকে যায়, এবং এই ফাইব্রোসিস থেকে কিন্তু আলটিমেটলি আপনার এটা আপনার সিরোসিস হয়ে যায়, লিভার আর্কিটেকচার ড্যামেজ হয়ে যায়, লিভার সিরোসিস হয়, এবং লিভার সিরোসিস অ্যাডভান্সড একটা ফ্যাটি লিভারের একটা পর্যায়। লিভার সিরোসিস থেকে কখনো কখনো লিভার ফেইলিওর হয়, কখনো কখনো লিভার ক্যান্সার হয়। সুতরাং ফ্যাটি লিভার পাওয়া গেলে আল্ট্রাসাউন্ডে আমাদের প্রথমে যেটা করতে হবে, এটা ফ্যাটি লিভার কোন পর্যায়ে আছে সেইটাকে আমাদের ডিটেক্ট করতে হবে। যদি সিম্পল হয়, রুগীকে আমরা বলবো যে আপনার এই ফ্যাটি লিভারের কারণ এইটা, আপনি ওবেস, আপনি ওজন কমান, অথবা আপনার ডায়াবেটিস আছে, অথবা প্রি ডায়াবেটিস আছে আপনি, অথবা আপনার রক্তের চর্বি বেশি, আপনি এইটা কন্ট্রোল করেন, তার আমরা ট্রিটমেন্ট দিব, এবং তাকে কিন্তু লাইফ স্টাইল চেঞ্জ দিব। আপনি প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটবেন বা 45 মিনিট করে হাঁটবেন, অথবা আপনি জিম করেন বা ফিজিক্যাল এক্সারসাইজ করেন, আপনার ডায়েটে কার্বোহাইড্রেট কমায় দেন, ডেলি দরকার হলে 3 বার, আমরা বাংলাদেশে যেমন বাঙালিরা খাই 3 বার ভাত না খেয়ে আপনি 1 বার ভাত খান, 2 বার রুটি খান, আপনি কোমল পানীয় যেগুলো পেপসি, কোকাকোলা, এগুলো আপনি খাওয়া কমিয়ে দেন, আপনি রেড মিট, গরুর মাংস, খাসির মাংস আমাদের অনেকেরই বেশি খাওয়ার অভ্যাস আছে, এইগুলো কমিয়ে দিন, আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান। আপনার সেডেন্টারি ওয়ার্কার আমাদের অনেকেই আছে যারা বসে বসে অফিসে কাজ করি, আমরাও অনেকে, কিন্তু সেইটা আপনাদের কিছুটা সময় হলেও দিনে আপনার অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। এইগুলো আপনার আমরা তাকে দ্যাট ইজ ইটিওলজিটা আমরা ট্রিট করব, বা তাকে এটা আপনার সিগন্যাল দিব, আর সাথে সাথে আমরা তাকে এনশিওর করব, অথবা তাকে আপনার ট্রিটমেন্ট দেবো। এই দুটোর একটা। অনেক ধন্যবাদ। আমি ফিরছি ডাক্তার আশরাফ মালিক আপনার কাছে, যে আপনি যুক্তরাষ্ট্রে আছেন, সেখানে আমরা অনেক সময় বলি যে এই ফ্যাটি লিভারের সাথে জীবন আচরণ, যেটা লাইফস্টাইল, তার একটি বিরাট সম্পর্ক। ডক্টর চঞ্চল কুমার আগেই খানিকটা ধারণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কি আসলে? সেখানে একটি উন্নত দেশে কি, যেখানে আরও বেশি মানুষ, আরও বেশি খাবারের সুযোগ আছে, খাবার খাওয়ার বা পাওয়ার, আরও বেশি আরামদায়ক তাদের জীবন, সেখানে কি এই সমস্যাটা আরও প্রকট, নাকি সেখানে কিছুটা কম? আমি বলবো যে আসলে পশ্চিমা বিশ্বে বিশেষ করে যুক্তরাষ্ট্রে এই যে আমরা যেটা বলি লাইফস্টাইল চেঞ্জ, খাওয়া দাওয়া এবং এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম, এমন না যে এখানে আমরা যে এখানকার যারা থাকে তারা এটার প্রতি আমি বলবো না যে আগে থেকে হয়তো একটু সচেতন অল্প একটু হয়েছে, কিন্তু এখনো এখানে অনেক ঘাটতি আছে। এবং খাওয়া দাওয়া বলতে গেলে আসলে এখানে আরো বেশি পরিমাণে যে কার্বোহাইড্রেট জাতীয় খাওয়া, আমরা যেগুলো বলি যে সিম্পল কার্বোহাইড্রেট, তো এখানে তো খাওয়া দাওয়ার অনেক রকমের ভ্যারাইটি খাওয়া দাওয়া আছে। তো সেখানে দেখা যায় যে আরো বেশি পরিমাণে ফ্যাটি লিভার মানে এখানে যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে ফ্যাটি লিভারের প্রকোপ দেখা দিয়েছে। আরেকটা কারণ হচ্ছে যে এখানে যুক্তরাষ্ট্রে যেহেতু এটা ইমিগ্রেন্ট কান্ট্রি, আপনারা হয়তো জানেন যে ফ্যাটি লিভার শুধু ডায়াবেটিস বা যারা একটু ওবিস তাদের সমস্যা না, এটা কিন্তু একটা জেনেটিক সমস্যাও। বিশেষ করে আমরা যারা এশিয়ান কালচারে, আমরা মনে করি যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আমরা যারা এশিয়ান কালচারে আমাদের একটু বেশি হয়। তারপর যারা হিসপ্যানিক, সাউথ আমেরিকা থেকে যারা আসে, তাদেরও ফ্যাটি লিভার অনেক হয়, যে কারণে আমরা যুক্তরাষ্ট্রে বিভিন্ন রকমের ফ্যাটি লিভার, বিশেষ করে যেহেতু ইমিগ্রেন্ট কান্ট্রি হওয়াতে অনেক দেশ থেকে আসে, এবং এই জন্য এখানে ফ্যাটি লিভার প্রকোপ অনেক বেশি। কিন্তু একটা পার্থক্য হচ্ছে যে এখানে যেটা আমার মনে হয় বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমি এবং এই অনুষ্ঠানে একটু বলতে চাই, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে। আমরা যুক্তরাষ্ট্র বলি যে খাওয়া দাওয়া যেটা আমাদেরকে বদলাতে হবে। মেডিটেরিয়ান ডায়েট বলে একটা ডায়েট আছে, এটা দেখা গেছে যে রিসার্চ করে দেখা গেছে যে এই খাওয়া দাওয়াটা যারা এটা ফলো করে তাদের কিন্তু ফ্যাটি লিভার প্রকোপ কম থাকে, এবং যাদের থাকে তাদেরও কিন্তু লিভারের চর্বি পার্সেন্টেজ কমে যায়। সেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য না, এবং যেহেতু আজকে গ্লোবাল ফ্যাটি লিভার ডে, তো আমার মনে হয় বাংলাদেশে এই যে খাওয়া দাওয়ার যে একটা যে পরিবর্তন আনা, এবং যেমন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন আপনি চিন্তা করেন যে ওনাদের একটা বই থাকে যেখানে লেখা থাকে যে সকালবেলা কি নাস্তা খেতে হবে, দুপুরবেলা কি খেতে হবে, রাতেরবেলা কি খেতে হবে। আমার মনে হয় এই গ্লোবাল ফ্যাটি লিভার ডেতে বাংলাদেশের একটা ক্যাম্পেইন হওয়া উচিত যে ফ্যাটি লিভারের খাওয়া দাওয়া নিয়ে একটা রিসার্চ করা উচিত। এখানে নিশ্চয়ই নিউট্রিশন ডায়েটিশিয়ান আছে বাংলাদেশে অনেক, এবং এটা নিয়ে একটা রিসার্চ করে যে একটা মিনি তৈরি করা যে এগুলো খেতে হবে। কারণ এটাই কিন্তু একমাত্র
আমি বলবো না এখন একমাত্র চিকিৎসা, বাট মানে এটাই হচ্ছে মেইন সবচেয়ে চিকিৎসা। জি আহ, সেটা হ্যাঁ, এই কারণে এটা বাট কিন্তু যুক্তরাষ্ট্রে এটার প্রকোপ এখন অনেক, আমরা অনেক ডায়াগনোসিস করছি, কিছু কিছু স্টেটে আরো বেশি। আপনি টেক্সাসে 40% লোকের ফ্যাটি লিভার আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর আশরাফ মালিক। আমাদের সাথে একজন বোধহয় দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ফারজানা আক্তার উত্তরা থেকে বলছি। আমার বয়স 58। তো আমার যে সমস্যাটা, আমি কিছুদিন আগে আল্ট্রাসাউন্ড করি, ওতে দেখা যাচ্ছে যে আমার ফ্যাটি লিভার প্রথম ধাপ। কিন্তু ডাক্তার কাছে যাওয়ার পর আমাকে কোনো ধরনের ওষুধপত্র দেয়নি। আমি এখন এই পর্যায়ে আমি কি কোনো ওষুধ খেতে হবে বা আমার ডায়েট কি ধরনের হবে? তবে আমার ডান সাইডটা কন্টিনিউয়াসলি হালকা হালকা ব্যথা করে। আচ্ছা, এটা কি ফ্যাটি লিভারের জন্য? এই ওকে, ব্যাপারে আমি একটু জানতে জি, চাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। ডক্টর চঞ্চল কুমার, মনে হয় আপনি যদি ধন্যবাদ উত্তরটা দেন। আপনাকে দর্শক। আসলে উনি বলছেন যে ওনার আল্ট্রাসাউন্ডে বলছে স্টেজ 1 ফ্যাটি লিভার, দ্যাট ইজ আল্ট্রাসাউন্ড স্টেজ 1, আমরা এটাকে দ্যাট ইজ ফ্যাটি লিভার আছে এটা আমরা ধরে নিব। আর ডান সাইড যেটা ব্যথা করে, এটা লিভার যখন একটু বড় হয়, হেপাটোমেগালি হয়, তখন স্ট্রেসিংয়ের কারণে হালকা ব্যথা বা ভার লাগতে পারে, এটা ফ্যাটি লিভারের কারণে হতে পারে। আর আপনার ট্রিটমেন্টের আগে আপনাকে আসলে দেখতে হবে যে কোন স্টেজে ফ্যাটি লিভার। এটা আপনার এর পরবর্তী ধাপ আমরা লিভারের এনজাইম করি, লিভারের এএলটি এএসটি এনজাইম আমরা ডিটেক্ট করব, দেখব, অথবা এবং সাথে সাথে লিভারে একটা ফাইব্রো স্ক্যান করবো যে এটা ফাইব্রোসিস আছে কিনা, আর সাথে আপনার অন্য কোনো কারণ, আপনার ওজন বেশি কিনা, আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার ডিসলিপিডেমিয়া, দ্যাট ইজ রক্তের আপনার চর্বি বেশি আছে কিনা, এইগুলো থাইরয়েড হাইপোথাইরয়েড আছে কিনা, পলিসিস্টিক ওভারি মেয়েদের থাকে, এইসব ফ্যাটি লিভারের। এখন কিন্তু ফ্যাটি লিভারকে আপনার দুই ভাগে ভাগ করা হয়, একটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটা আমাদের দেশে অনেক কম, আর একটা হচ্ছে মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার, যে মেটাবলিক সিনড্রোম অনেকগুলো একসাথে থাকে, যেমন আপনার ডায়াবেটিস, প্রেশার, দ্যাট ইজ হাইপারটেনশন, হাইপোথাইরয়েডিজম, পলিসিস্টিক ওভারি, আপনার হাইপার ইউরেসেমিয়া, ইউরিক অ্যাসিড বেশি থাকে। এইগুলার আমরা সাধারণত অন্য কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা মেটাবলিক সিনড্রোমের, সেইগুলো আমরা ডিটেক্ট করে সেইটার কারণটা বের করবো এবং ট্রিট করব। আর সাথে সাথে ডেফিনেটলি লাইফস্টাইল, আপনি লাইফস্টাইলটা এখন থেকে শুরু করতে পারেন, যে রেগুলার আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, দ্যাট ইজ এক্সারসাইজ, অথবা রেগুলার হাঁটা, আপনার কার্বোহাইড্রেট কমায় আনা খাবারে, এবং আপনার রেড মিট, গরু, খাসি, এগুলো পরিহার করা। করুন। তাহলে বোঝা যাচ্ছে যে অত বেশি উদ্বিগ্ন হয়তো এই মুহূর্তে হতে হচ্ছে না, যেহেতু প্রথম ধাপে আছে, কিন্তু এখনই খুব ব্যবস্থা নেওয়া দরকার, যেটি এই বছরের প্রতিপাদ্য আসলে, যে স্ক্রিন করুন এবং এখনই ব্যবস্থা নিন, সেটি গুরুত্বপূর্ণ। ডক্টর আশরাফ মালিক, আমরা একজন প্রশ্নকারীর কাছ থেকে কিন্তু একটু শুনে নিলাম যে প্রথম ধাপে আছে, কিন্তু তার জন্য বেশ কিছু পরামর্শ আমরা পেলাম। আমরা এই যে ফ্যাটি লিভারের একটা প্রসঙ্গ বারবার এসছে, ফাইব্রোস্ক্যানের প্রসঙ্গটা, যে ফাইব্রোসিস হলো কিনা, এটি কিন্তু একটি দেখার মতো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ফ্যাটি লিভার কি ফাইব্রোসিসের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে, এরকম একটি আশঙ্কা তো থাকে, তাই না? অবশ্যই। সেটি হলে কি অবশ্যই ঘটে? ফাইব্রোসিস যদি হয় তাহলে লিভারের কি ঘটে তখন আসলে? ফ্যাটি লিভারের যদি আপনি চিন্তা করেন, দুই ধরনের ফ্যাটি লিভারের আসলে রোগটা, একটা গ্রুপ হচ্ছে যেটা হচ্ছে বেশিরভাগ 80 থেকে 90% লোকের শুধু ফ্যাটি লিভার হয়, এবং ওইখানে কোনো ইনফ্লামেশন থাকে না, অথবা কোনো ফাইব্রোসিস, যেটা আমরা বলি যে লিভারের দাগ হয়ে যাওয়া ভিতরে, ওটা তো আপনি আল্ট্রাসাউন্ড বা সিটি করে দেখা যাবে না, আপনি যদি ফাইব্রোস্ক্যান বা বায়োপসি করেন তখন দেখা যাবে। তো সেটা আমরা ফাইব্রোসিস যেটা বলি, সেটার 4টা স্টেজ আছে। তো 4টা স্টেজটা এইভাবে এটা ভাগ করা হয়েছে। স্টেজ 1 ফাইব্রোসিস যখন বলি আমরা, তখন হচ্ছে যখন আপনার লিভারে অল্প একটু ফাইব্রোসিস থাকে, তখন বলি আমরা স্টেজ 1, আমরা মাইল্ড ফাইব্রোসিস থাকে। স্টেজ 2 হচ্ছে যে আপনি যখন তার থেকে একটু বেশি হয়। স্টেজ 3 যখন হয় তখন আমরা মডারেট ফাইব্রোসিস, তখন মনে করেন লিভারে অলরেডি সিরোসিসের কাছাকাছি চলে গেছে, এবং স্টেজ 4 আমরা সিরোসিস বলি। তো স্টেজ 4 কথাটা আমি অনেক সময় আমাদের, বিশেষ করে পশ্চিমা বিশ্বে অনেক, আমি এই কথাটা লাইক করি না, এই কারণে আমি জানি না, হয়তো ডাক্তার চঞ্চল ঘোষ বলতে পারবেন, যখন আপনি স্টেজ 4 কথা বলবেন তখন কিন্তু রোগীর মনে অটোমেটিক চলে আসে এটা কি ক্যান্সার নাকি। হ্যাঁ, কারণ ক্যান্সার কিন্তু স্টেজিং এর একটা ব্যাপার থাকে, তাই না? তো ওই আমাদেরকে অনেক বোঝাতে হয় যে স্টেজ 4 ফাইব্রোসিস মানে হচ্ছে লিভারে অনেক ফাইব্রোসিস বা অনেক দাগ হয়ে গেছে, বা স্কার টিস্যু যেটা আপনি বলেন সেটা হয়ে গেছে। তার মানে এই না যে লিভার ফেল করছে, আপনি কিন্তু
স্টেজ 4 ইনিশিয়ালি মানে প্রথম দিকে থাকা অবস্থায় কিন্তু লিভার কিন্তু আপনার 100 ভাগ কাজ করতে পারে। আপনি শুধু যদি রক্ত পরীক্ষা করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার লিভারের এএসটি এলটি বা ওই টেস্টগুলো হয়তো নর্মালও থাকতে পারে এবং শুধু সামান্য অ্যাবনর্মাল থাকতে পারে। এটা হচ্ছে আপনি স্টেজ 4 ফাইব্রোসিস। স্টেজ 4 ফাইব্রোসিস বা এটা যদি বলে সিরোসিস অথবা সিরোসিস, তো এটা যে আস্তে আস্তে বাড়তে বাড়তে তখন লিভার ফেইলিউরে টান নেয়। সেটা হচ্ছে যে আপনি তখন লিভার তখন কাজ করে না, পেটে পানি চলে আসে, জন্ডিস, চোখ হলুদ হয়ে যায়, তারপর মনে করেন যে টক্সিন যেগুলো হয় সেগুলো ব্রেইনে গিয়ে হয়তো ঠিকমতো কথা অসংলগ্ন হয়, অনেক সময় দেখা যায় খারাপের দিকে, তখন হয়তো ভালোভাবে কাউকে চিনতেও পারে না। সেটা হচ্ছে লিভার, এটা হচ্ছে তখন অলমোস্ট আপনার বলবো যে ইরিভার্সিবল। ওই ক্ষেত্রে ওই অবস্থা থেকে আসলে যাদের ফ্যাটি লিভার থেকে লিভার ফেলিউর হয়, এটা হচ্ছে আমি দেখি না এখন পর্যন্ত যে যারা এটা ইমপ্রুভ হয়ে নর্মাল লিভারে ফিরে আসছে। আচ্ছা, আর সব বড় ব্যাপার হচ্ছে সিরোসিস থেকে আপনার লিভার ক্যান্সার রিস্ক থাকে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং যাদের যেটা বাংলাদেশে ক্যান্সারের প্রকোপ এত বেড়ে গিয়েছে, যাদের সিরোসিস যখন হয় তখন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যে রোগীকে প্রতি 6 মাস অন্তর অন্তর আল্ট্রাসাউন্ড করতে হবে। কারণ আপনি ক্যান্সার ডায়াগনোসিস যত তাড়াতাড়ি করতে পারবেন আপনার এটার একটা কিওর আছে। তো যখনই দেখা যাবে যে ফাইব্রোসিস করে যাদের স্টেজ 4 ফাইব্রোসিস ধরা পড়েছে, ইভেন আমি বলবো যাদের স্টেজ 3 আছে, তারা যেন প্রতি 6 মাস অন্তর অন্তর আল্ট্রাসাউন্ড করেন। আচ্ছা, আমরা এই জায়গাটায় যাব আরও আলোচনায়। একজন দর্শক আছেন, দেখি কি বলেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আচ্ছা, আমরা বোধহয় লাইনটি হারিয়েছি, আমরা দেখি যদি যুক্ত হতে পারেন তাহলে। আমাদের যেই প্রসঙ্গটি এই 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 লিভার ফাইব্রোসিস যেটি, এটি নিয়ে মনে হয় একটু প্রশ্ন করি আপনাকে, যে কথা প্রসঙ্গে ডক্টর আশরাফ মালিক বলেছেন যে ফাইব্রোসিস হলেও একটা পর্যায়ে গেলে হয়তো আমরা আর ফিরতে পারি না, কিন্তু তার আগ পর্যন্ত আমাদের কিছু ফেরার সম্ভাবনা থাকে। এই বিষয়ে যদি বলেন, কারণ ফাইব্রোসিস হয়েছে, লিভার কাজ করছে না, এই বিষয়ে কিন্তু মানুষের অনেক আশঙ্কা কাজ করে। হ্যাঁ জি, ধন্যবাদ আপনাকে। আশরাফ ভাই বলছিলেন যেটা আপনার ফাইব্রোসিস, আপনার হচ্ছে লিভারটা শক্ত হয়ে যায়, যেটা ফাইব্রোসিস হয়ে লিভার সেলের মধ্যে আপনার হয়ে এরপরে এই যে গ্রেড 3 বা গ্রেড 4 আলটিমেটলি আপনার এটা কম্পেনসেটেড সিরোসিস ডেভেলপ করে। এবং এখান থেকে কম্পেনসেটেড সিরোসিস কিন্তু হলেই এটা আমাদের ভয়ের কিছু নাই। কম্পেনসেটেড সিরোসিস মানে এটা রিভার্সেবল, এটাকে আমরা রিভার্স করতে পারি। এবং এটা সবচেয়ে আপনার একটা ভালো দিক হচ্ছে ফ্যাটি লিভারের, আপনার কম্পেনসেটেড সিরোসিস হওয়ার পরেও আবার পুরোপুরি আপনার নর্মাল লিভারে আমরা ফিরে আনতে পারি যদি আমরা আর্লি ডিটেক্ট করতে পারি তার ফ্যাটি লিভারের কারণে এটা হয়েছে, তার কারণটা আমরা আপনার বের করতে পারি এবং লাইফস্টাইল কারণ এইটা দিয়ে আলটিমেটলি কিন্তু আমরা তার নর্মাল, সম্পূর্ণ নর্মাল লিভারে অথবা সিম্পল ফ্যাটি লিভারে নিয়ে আসতে পারি। শুধুমাত্র যখন কম্পেনসেটেড থেকে ডিকম্পেনসেটেড সিরোসিস হয়ে যায়, ডিকম্পেনসেটেড কিছু আছে যেমন পেটে পানি চলে আসা, সবাই বলছিলেন যে ও মানসিক সমস্যা দেখা দেয়, বিভিন্ন কারণ হয়, যে ভ্যারিক্স হয়, রক্তনালী ফুলে যায়, সেক্ষেত্রে আপনার এটা রিভার্স করা যায় না। সেটা হতে সাধারণত একটা ল অফ 20 আছে, সাধারণত আপনার দেখা যায় 20% কম্পেনসেটেড সিরোসিস আপনার প্রতি 2 বছরে আপনার ডিকম্পেনসেটেড হয়ে যায়, এবং এই আবার 2 বছর পরে ডিকম্পেনসেটেড সিরোসিস থেকে 20% লিভার ক্যান্সার বা লিভার ফেইলিওর ডেভেলপ করে। সুতরাং আমাদের কম্পেনসেটেড বা গ্রেড 3 বা 4 ফাইব্রোসিস যখন ধরা পড়ে তখন অবশ্যই আমাদের ডিটেক্ট করে এটাকে আমাদের অ্যাকনলেজ করতে হবে, এবং তার আপনার লাইফস্টাইল, ট্রিটমেন্ট সবগুলো আমরা তাতে আপনার আইডেন্টিফাই করে আমাদের পুরোপুরি যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি তাহলে করতে পারি। আর স্ট্রেস যখন আপনার ডিকম্পেনসেটেড হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট একটাই, লিভার ট্রান্সপ্লান্টেশন। আমরা ওই প্রসঙ্গে আলাপ করব আলাদা করে। একজন দর্শক বোধহয় যুক্ত আছেন, দেখে আছেন কিনা এখন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাসা গাইবান্ধা। জি, আমার নাম মোসাম্মত উম্মাহানি বেগম। আমার বয়স 54। আমার সমস্যা হচ্ছে এই এলডিএল কোলেস্ট্রল 154, জি, আর এইচডিএল হলো 48, আর ট্রাইগ্লিসারাইড। জি ট্রাইপড। জি, বুঝি। প্রশ্নটি করুন, আমরা মনে হয় কাছাকাছি বুঝতে পেরেছি কি লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা? আমার এই সমস্যা, আমার এখনো ডাক্তার কোনো ওষুধপাতি দেয়নি। আমি কিভাবে চলাফেরা করবো? আমার লাইফস্টাইল কি রকম হবে? আমি কোনো বিপদের মধ্যে আছি নাকি? যে প্রশ্নটি একজন দর্শক করেছিলেন, যে বোঝা যাচ্ছে যে তার যেই রক্তে যে চর্বির পরিমাণ, সেখানে কিছু একটা গরমিল আছে,
তিনি বোঝার চেষ্টা করছেন কোনো বিপদে আছেন কিনা এবং কি করতে পারেন, আপনার পরামর্শ। ধন্যবাদ আপনাকে এবং দর্শককে ধন্যবাদ জানাচ্ছি ওনার সচেতনতার জন্য। আসলে আমাদের রক্তের চর্বি আমরা 4টা কম্পোনেন্ট দেখি সাধারণত, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এইচডিএল এবং টোটাল কোলেস্টেরল। এর মধ্যে আপনার এইচডিএল কোলেস্টেরল যেটা, এটা আমরা বলি ভালো কোলেস্টেরল এবং বাকি 3টা আপনার খারাপ। তো উনি যেটা বলছেন যে এলডিএল 154, এটা জাস্ট 150 পর্যন্ত আপার লিমিট, নর্মাল একটু বেশি। আর এইচডিএল খুবই ভালো আছে, 40-র উপরে নর্মাল, ওনার 48 আছে, এটা কম থাকে মানে খারাপ। তা সুতরাং আপনার ভয়ের কিছু নাই, আপনার ওষুধও লাগবে না। আপনার এই লিপিড প্রোফাইলটা মোটামুটি নর্মালের কাছাকাছি আছে। আপনি আপনার মানে একটু সচেতন হন যে আপনি কার্বোহাইড্রেট কম খাওয়া বা রেড মিট কম খাওয়া এবং একটু রেগুলার এক্সারসাইজ বা হাঁটেন, সেক্ষেত্রে আপনার আমার মনে হয় ট্রিটমেন্ট লাগবে। ডাক্তার ঠিকই করেছেন, ওনাকে কোনো মেডিসিন কিন্তু এখনো প্রেসক্রাইব দরকার করেন নেই। নাই। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে আমি কি করতে পারি, যে আপনি একটু বললেন যে জীবনাচরণে পরিবর্তন করা, লাইফস্টাইল পরিবর্তন করা, অথবা সচেতন থাকা, ভাত একটু কম খাওয়া, হাঁটাচলা করা, এই জায়গাগুলো হলেও ডাক্তারদের কিন্তু বলে দেওয়া উচিত, যাতে ওরা ডাক্তার নিশ্চয়ই অ্যাডভাইস দিয়েছেন, কারণ হচ্ছে আপনার লাইফস্টাইল বলতে আমি যেটা বলবো, যেটা আপনার যদি যে কোনো এজে আপনার এখন কিন্তু আপনার এক্সারসাইজটা অবশ্যই আমরা অনুপ্রাণিত করছি। এক্সারসাইজ করাটা যদি সম্ভব হয় তাহলে এক্সারসাইজ করতে হবে, প্রয়োজনে জিম করতে হবে। আর যদি আপনার জিম করার মতো আপনার ফিজিবিলিটি না থাকে বা ওইরকম শারীরিক না থাকে, সেক্ষেত্রে ডেলি অন্তত হাঁটতে হবে, জি, অ্যাটলিস্ট 45 মিনিটস আপনার সপ্তাহে 5 দিন হাঁটতে হবে। সেটি আমাদের বিশেষ করে উনি যেমন গাইবান্ধা থেকে প্রশ্ন করেছিলেন, অনেকেরই হয়তো জিম ফ্যাসিলিটি নাই, কিন্তু হাঁটাটা তো আমাদের সবার সামনে ওপেন আছে, এটি অবশ্যই করতে হবে। আমরা আসি ডাক্তার আশরাফ মালিক আপনার কাছে। কথা প্রসঙ্গে আসছে যে আমাদের যদি লিভারে এই যে ফ্যাটি লিভার, এটা যদি চলতেই থাকে এক পর্যায়ে গিয়ে ফাইব্রোসিস হয়ে সিরোসিস হয়ে যেতে পারে লিভার সিরোসিস হলে আসলে কি ঘটে এবং লিভারটা আসলে দেখতে কেমন হয় আসলে তখন? সিরোসিস যখন হয়, যেটা আমি বলছিলাম ওই সময়, যে লিভারে হচ্ছে যে লিভার তো সাধারণত নরম থাকে, শক্ত হয়ে যায় এবং যদি লিভারে যদি একটা আমরা ক্যামেরা দিয়ে দেখি পেটের ভিতরে, যখন সার্জারি হয় তখন দেখা যাবে লিভারটা দানা 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 এরকম দেখা যাবে। যে আমরা বলি যে জায়গায় জায়গায় সাধারণত লিভার খুব মসৃণ থাকে এবং সফট থাকে, তখন ওই দানা 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 দানার মতো হয়ে যায়। সেটাই আপনি যখন স্ক্যান করবেন তখন দেখা যাবে যে লিভারটা একটু ঢেউর মতো হয়ে যাচ্ছে। আমরা বলি যে নডুলার, যেটা আমরা মেডিকেল ভাষায় বলি নডুলার লিভার, ওইটা ঢেউর মতো হয়ে যায় এবং লিভারটা তখন শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়ার জন্য কি হয়, বিভিন্ন কমপ্লিকেশন যেগুলো হয়, একটা হচ্ছে যে পেটে পানি চলে আসে, যেটা বললাম। আরেকটা যেটা হয়, এই শক্ত হয়ে যাওয়ার কারণে লিভারে যে রক্তনালীগুলো যাচ্ছে, যে ফ্লোটা হচ্ছে, লিভার শক্ত হওয়ার কারণে ওই ফ্লোটাতে বাধা হয় এবং বাধা হওয়ার কারণে আপনার আমাদের যে খাদ্যনালীতে আমরা বলি ভ্যারিসেস বা ভেরিকোজ ভেইনের মতো এরকম ভেইন যেগুলো, সেগুলো খুবই পাতলা ভেইন এবং যেটা যে কোনো সময় যেটা বার্স্ট হয় এবং ওটাতে রক্তক্ষরণ হয়। দেখবেন যে অনেক সময় হসপিটালে রোগী ভর্তি আসলে আবার যারা লিভার সিরোসিসের পেশেন্ট, তারা রক্তবমি নিয়ে ভর্তি হয়, অথবা দেখা যায় যে স্টুলে বা পায়খানার রাস্তায় রক্ত যাচ্ছে বা কালো হচ্ছে, এটা কিন্তু লিভার সিরোসিসের কারণে কমপ্লিকেশন হচ্ছে। এবং এটার কারণে রক্তে যে কণিকাগুলো ওগুলো কমে যায়, প্লেটলেট কমে যায়, তখন একটা ওটার কারণে দেখা যায় যে এক ধরনের রক্ত শূন্যতা দেখা যাচ্ছে তাহলে। আচ্ছা, তাহলে লিভার সিরোসিস যেটি আমরা বলছি যে একটি পরিণতি, আসলে খারাপ পরিণতি। আমরা বোধহয় আরেকজন দর্শক বোধহয় একটু যুক্ত হয়েছেন, একটু উত্তরটা নিয়ে নিই। অনেকেরই আসলে অনেক প্রশ্ন থাকে। দর্শক, আপনার প্রশ্নটি করুন সংক্ষেপে, পরিচয় দিয়ে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি খাদিজা বগুড়া থেকে বলছিলাম। জি। আমার প্রশ্নটি হচ্ছে, আমার বয়স 40, আমি একটা সময় আইবিএস এ ভুগতাম, কনস্টিপেশনটা বেশি হতো, জি। আর যখন লুজ মোশন হতো, তবে কনস্টিপেশনটা বেশি থাকতো। তো ওষুধপত্র বছরখানেক খাইছি, তারপরে ওষুধ খাওয়া বাদ দিয়ে আমি ইদানিং দারচিনি আর এলাচ খাই বেশি। তো এলাচটাও আমার একদিনে প্রায় 15 থেকে 20টা হয়ে যায়, আর দারচিনিও হয়। তো ওইটা লিভারের জন্য পরবর্তীতে কোনো বড় ক্ষতির কারণ হবে কিনা? তবে আমি কিন্তু এই মুহূর্তে টয়লেট এবং ওই পেট নিয়ে ভালো আছি, এটা খাওয়ার পর থেকে আমি ভালো আছি, কিন্তু আমার কখনো কখনো ভয় হয় যে এটা পরবর্তীতে কোনো ক্ষতি হবে কিনা। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আরও একজন দর্শক বোধহয় আছেন, মনে হয় দুটো প্রশ্ন নিয়ে নেব। জি জি জি, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি। আমি শহীদুল ইসলাম, ঢাকা থেকে বলছি। জি। আচ্ছা, আমার ওইটা ট্রাইগ্লিসারিনের সমস্যা। ট্রাইগ্লিসারিন আমার মাঝখানে
2600 চলে আসছিল। 26। পরে ডাক্তার বললো যে আপনার অনেক পরীক্ষা টিকা করে বললো হাইপার লিপিডিমিয়া, আপনার বংশগত হবে, আপনার ট্রাইগ্লিসারাইড এটা লিভার থেকে হয়তো কোনো কারণে বাড়তেছে। পরে আমাকে একটা ওষুধ দিল, ফেনোক্যাপ 200, এটা খেলাম। খাওয়ার পর দেখি যে আবার এসজিপিটি বৃদ্ধি পাচ্ছে। এখন আমি কি করতে পারি? আচ্ছা, অনেক ধন্যবাদ। এটি একটু মনে হয় আলোচনার দাবি রাখে। ডক্টর চঞ্চল কুমার, আপনার কি হ্যাঁ, পরামর্শ? ধন্যবাদ। প্রথম যে দর্শক কোশ্চেন করছেন, উনি বলছেন যে ওনার আইবিএস ছিল, এর জন্য উনি এলাচ খান, তাই না? এখন এলাচ দীর্ঘদিন যাবৎ খেলে কোনো ক্ষতি হবে কিনা, এলাচ কিন্তু কোনো রিকমেন্ডেড কোনো ফিজিশিয়ানরা রিকমেন্ড করেন না, এবং এলাচ দীর্ঘদিন আপনি বেশি পরিমাণে খাচ্ছেন, খেলে যে লিভারে ক্ষতি হবে না এটাকে আপনাকে গ্যারান্টি দেওয়া যায় না। আপনার আইবিএসের আপনার লাইফস্টাইল, এরও কিছু লাইফস্টাইল, এটা ফাংশনাল ডিজ, আইবিএস নিয়ে কোনো ভয়ের কিছু নাই। আপনি ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী, নিশ্চয়ই কোনো ফিজিশিয়ান এলাচ খেতে বলেন নাই, আপনি ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনি আপনার ট্রিটমেন্ট করেন, নট হার্বাল। আচ্ছা, আরেকটা হচ্ছে পরের যে দর্শক কোশ্চেন, ওনার ট্রাইগ্লিসারাইড ছিল হচ্ছে 2600। এটা কিন্তু ভেরি হাই ট্রাইগ্লিসারাইড, এবং এটা থাকলে আমরা দুইটা জিনিস মনে করি। একটা হচ্ছে হতে পারে তার ডায়াবেটিস আনকন্ট্রোল ছিল, অথবা জেনেটিক, যেটা উনি বলছেন যে ডাক্তার বলছে জেনেটিক হাইপার ট্রাইগ্লিসাইডেমিয়া। এক্ষেত্রে ভয় থাকে, একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড বাড়লে শুধু লিভারে চর্বি না, এর সাথে কিন্তু আপনার আমাদের অন্য জায়গাও চর্বি জমে, যেমন ফ্যাটি লিভারের রোগীরা কিন্তু লিভার ফেইলরে যে মারা যায়, তার থেকে হার্ট ফেইলরে বেশি মারা যায়, হার্টের ডিজিজে। এটা আপনার করোনারি আর্টারিতে চর্বি জমছে, ব্রেনে চর্বি জমছে, এবং শরীরের অন্য রক্তনালীতে আপনার চর্বি জমছে। সুতরাং ট্রাইগ্লিসারাইড কমাতেই হবে। আর হচ্ছে আপনার এটার আনকন্ট্রোল ডায়াবেটিসও থাকতে পারে। সুতরাং ট্রাইগ্লিসারাইড, ওনাকে যেটা ফেনোক্যাপ দিয়েছেন, ফেনোক্যাপ দেওয়ার পরে ট্রাইগ্লিসারাইড ওষুধ, এটা ঠিক আছে, এটা দেওয়ার পরে ওনার লিভারের এনজাইম বাড়ছে, এটা আসলে উনি ঠিকই বলছেন, ড্রাগের কারণে হচ্ছে। কারণ আপনার চর্বি কমানোর ওষুধে কিন্তু আপনার লিভারের আপনার কিছুটা ইনফ্লামেশন করে, বা লিভারের এএলটি এএসটি এগুলো বাড়ায় দেয়। এটা ওষুধ বন্ধ করলে আবার রিভার্সেবল, ঠিক হয়ে যাবে, ভয়ের কিছু নেই। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে যেহেতু অনেকদিন ধরে উনি ভুগছেন এবং জেনেটিক বিষয়, ডক্টর আশরাফ মালিক, আপনার যদি কোনো ফিডব্যাক থাকে এই বিষয়ে এই রোগীর জন্য। দ্বিতীয় রোগের জন্য ট্রাইগ্লিসারাইড যেটা বলছিলেন, আমি একমত ডাক্তার চঞ্চল কুমার ঘোষের সাথে। তো আমি আমি যদি শুনে থাকি ঠিক মতো, এটা হচ্ছে 2800, রাইট? জি, 2600। জি, 2600 তো অনেক 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 হাই। তো সম্ভবত জেনেটিক ব্যাপার হতে পারে। জি। আর আমি যেটা প্রথম বলছিলাম যে লিভারে চর্বি জমার প্রধান কারণ কিন্তু কোলেস্টেরলের মধ্যে হচ্ছে ট্রাইগ্লিসারাইডটাই হচ্ছে প্রথম কারণ। আর আর ট্রিটমেন্ট যেটা নিচ্ছে ফাইব্রেট, সেটা ঠিক আছে। তো ফাইব্রেটটা যদিও লিভার টেস্টে অ্যাবনর্মালিটি করতে পারে, লিভার এনজাইম বাড়াতে পারে, বাট এটার রিস্ক খুবই কম, এবং দেখা যাচ্ছে যে ওষুধ কন্টিনিউ করলে আস্তে আস্তে এটা আপনার ঠিক হয়ে যাবে। যদি আচ্ছা। নিয়মিত রক্ত পরীক্ষা করেন, তাহলে ট্রাইগ্লিসারাইড এবং খাওয়া দাওয়াটা খুব কন্ট্রোল করতে হবে। জি। অনেক ধন্যবাদ ডক্টর আশরাফ মালিক। ডক্টর চঞ্চল কুমার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আলোচনা বোধ আরও চালিয়ে যেতে হবে, সময়ের অভাবে অনেক বিষয় আমরা হয়তো আজকে অন্তর্ভুক্ত করতে পারি নাই। বাট আপনারা বারবার যে প্রসঙ্গ বলেছেন, জীবনাচরণ পরিবর্তন এবং একটা শৃঙ্খলা আনা, সেই জায়গায় আমরা সবাইকে আহ্বান জানাবো। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিন। ফ্যাটি লিভারের যে সমস্যা, এটি আমরা বারবারই বলার চেষ্টা করছি যে আমাদের জীবনে যদি আমরা জীবন আচরণে শৃঙ্খলা আনি, খাদ্যাভ্যাসে যদি আমরা আদর্শ একটি পরিবর্তন আনি, তাহলে এই সমস্যাটি কিন্তু আমরা দূরে রাখতে পারবো। আশা করি সকলে মেনে চলবেন এবং সুস্থ থাকবেন।